আজকে আমরা একটা দারুণ বই নিয়ে কথা বলবো। মর্গান হাউসেলে লেখা দ্য সাইকোলজি অফ মানি, মানে এটার বাংলা অডিও বুক সারাংশ থেকে পাওয়া কিছু চিন্তাভাবনা আর কি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা বই। ঠিক, এই বইটা আসলে আমাদের দেখায় যে টাকা পয়সার সিদ্ধান্তগুলো শুধু অঙ্ক বা জ্ঞানের ব্যাপার নয়। একদমই না, বরং আমাদের আবেগ, আমাদের ভয়, আমাদের অভিজ্ঞতা এগুলো অনেক বড় ভূমিকা রাখে। সেটাই মূল বিষয়টা হলো অর্থের পেছনের মনস্তত্ত্বটা বোঝা, তাই না? হ্যাঁ, মানে আমরা প্রায়ই দেখি তো, খুব শিক্ষিত মানুষ অনেক জানেন, কিন্তু ফাইন্যান্সিয়াল ডিসিশনে ভুল করে বসেন। ঠিক, আবার উল্টোটাও হয়। হয়তো খুব সাধারণ একজন মানুষ, আহামরি পড়াশোনা নেই, হ্যাঁ, কিন্তু দারুণ সম্পদ তৈরি করেছেন। যেমন ওই যে রোনাল্ড রিডের কথা বলা হয়। হ্যাঁ, একজন সাধারণ দারোয়ান, গ্যাস স্টেশনের কর্মী ছিলেন, অথচ মৃত্যুর সময় প্রায় $8 মিলিয়ন রেখে যান। ভাবা যায়। ঠিকই করে, শুধু সাধারণ সেভিংস আর ইনভেস্টমেন্ট, লম্বা সময় ধরে। কিন্তু ভাবায় কেন এমন হয়? এইখানেই আসছে আচরণের ব্যাপারটা। এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। মানে কেন আর্থিক সাফল্য বুদ্ধিমত্তার চেয়ে আচরণের ওপর বেশি নির্ভরশীল। বইটার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, কেউই আসলে পাগল বা অযৌক্তিক নয়। নো ওয়ানস ক্রেজি। এটা একটু ব্যাখ্যা করবেন, মানে ভুল সিদ্ধান্ত তো মানুষ নেয়। হ্যাঁ, নেয়, কিন্তু অযৌক্তিক নয় বলার মানে হলো, যে সিদ্ধান্তটা নিচ্ছে তার কাছে সেটার একটা কারণ থাকে। হয়তো তার ছোটবেলার অভিজ্ঞতা, তার চারপাশের পরিস্থিতি। আচ্ছা, মানে তার নিজের জীবনের নিরিখে সেটা লজিক্যাল মনে হয়। ঠিক তাই। ধরুন কেউ যদি ছোটবেলায় ভয়াবহ ইনফ্লেশন দেখে বড় হয়, তার কাছে হয়তো স্টক মার্কেটে টাকা রাখাটা বিশাল ঝুঁকি মনে হবে। একদম। আবার যে হয়তো খুব স্টেবল ইকোনমিতে বড় হয়েছে, সে ভাববে ব্যাংকে টাকা ফেলে রাখাটাই বোকামি। তার মানে কেউই ঠিক বা ভুল নয়, শুধু তাদের দেখার ভঙ্গিটা আলাদা। হ্যাঁ, তাদের অভিজ্ঞতা আলাদা, তাদের পৃথিবীটা আলাদা। ইন্টারেস্টিং। তার মানে আমাদের অতীতের অভিজ্ঞতাগুলো, সেগুলোই আমাদের এখনকার টাকার সিদ্ধান্তগুলোকে চালায়। অনেকটা তাই, অবচেতনভাবেই হয়তো। তাহলে রোনাল্ড রিডের যে সাফল্য, সেটা কোনো গোপন ফর্মুলা নয়? না না, সেটা হলো তার আচরণ, মানে ডিসিপ্লিন। বছরের পর বছর ধরে টাকা জমানো, ধৈর্য ধরে বিনিয়োগ করা। এই সাধারণ কাজটাই তো কঠিন। এর সাথে কি লাক বা রিস্কের কোনো ব্যাপার আছে, মানে ভাগ্য বা ঝুঁটি? অবশ্যই আছে। বইটাতে ভাগ্য আর ঝুঁকিকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে এরা যেন একই মুদ্রার এপিঠোপিঠ। কিরকম? যেমন ধরুন বিল গেটস, অসম্ভব প্রতিভাবান, পরিশ্রমী, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কিন্তু এটাও তো সত্যি, তিনি যে স্কুলে পড়তেন, লেক সাইড স্কুল, সেখানে তখন একটা কম্পিউটার ছিল। আমেরিকায় তখন হাতে গোনা কয়েকটা স্কুলে কম্পিউটার ছিল। ও আচ্ছা, এটা তো ভাগ্যের ব্যাপার তাহলে। কিছুটা তো বটেই, সুযোগটা পাওয়া। আবার উল্টো দিকে ভাবুন, কত বুদ্ধিমান যোগ্য লোক হয়তো একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা বা একটা অর্থনৈতিক মন্দা, মানে রিস্কের কারণে পিছিয়ে পড়েছেন, যার ওপর তাদের কোনো কন্ট্রোল ছিল না। একদম। আমরা সাফল্য দেখলে শুধু ব্যক্তির কৃতিত্ব দেখি, ব্যর্থতায় ব্যক্তিকে দোষ দিই। ভাগ্য আর ঝুঁকির প্রভাবটা প্রায় এড়িয়ে যায়। এটা ঠিক। এটা মনে রাখলে হয়তো একটু বিনয়ী হওয়া যায় নিজের সাফল্য নিয়ে। ঠিক। আচ্ছা, তাহলে সম্পদ নিয়ে বইটাতে কি বলা হচ্ছে, মানে আসল সম্পদ কি? আমরা তো দামি গাড়ি, বড় বাড়ি এগুলোই কে ভাবি। এখানেই বইটা একটা মজার প্যারাডক্সের কথা বলে, ম্যান ইন দ্য কার প্যারাডক্স। সেটা কি? ধরুন আপনি রাস্তায় একটা দারুণ ফেরারি দেখলেন, আপনার কি মনে হবে? মনে হবে, ইস কি দারুণ গাড়ি, যদি আমার থাকতো। ঠিক। আপনি কিন্তু গাড়ির মালিকের কথা ভাবছেন না, আপনি গাড়িটা দেখে ভাবছেন, আমি যদি এটা পেতাম, লোকে আমাকে কেমন বাহাবা দিত। ঠিক। আমরা আসলে গাড়িটাকে অ্যাপ্রিসিয়েট করি বা অ্যাপ্রিসিয়েশনটা পেতে চাই। রাইট, মালিককে নয়। বইটা বলছে আসল সম্পদ হলো সেটা যা দেখা যায় না, মানে যে টাকাটা আপনি খরচ করেননি। মানে সেভিংস, ইনভেস্টমেন্টস। হ্যাঁ, সেই টাকা যা আপনাকে স্বাধীনতা দেয়, সময়ের ওপর নিয়ন্ত্রণ দেয়, পছন্দ করার ক্ষমতা দেয়, খারাপ সময় সুরক্ষা দেয়। বাহ, এটা তো খুব গভীর কথা। দামি জিনিস কিনে ফেলার মানে কিন্তু সম্পদ কমে যাওয়া, বাড়া নয়। আসল সম্পদ চোখে দেখা যায় না। আর এই সম্পদ ধরে রাখাটা তৈরি করার চেয়েও কঠিন হতে পারে। কেন? কারণ এর জন্য বিনয় লাগে, দীর্ঘমেয়াদী চিন্তা লাগে, আর ঝুঁকি সম্পর্কে একটা বাস্তব ধারণা লাগে। শুধু কৌশল জানলেই হয় না। তার মানে সম্পদ মানে শুধু টাকা বা জিনিস নয়, বরং জীবনের ওপর নিয়ন্ত্রণ থাকা, স্বাধীনতা। একদম।
সেটাই আসল ওয়েলথ। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম যদি একটু গুছিয়ে বলি? প্রথমত, টাকা পয়সার সাফল্য জ্ঞানের চেয়ে আচরণের ওপর বেশি নির্ভর করে। রোনাল্ড রিড আর রিচার্ড ফুসকনের গল্পটাই তার প্রমাণ। ঠিক। দ্বিতীয়ত, কেউই অযৌক্তিক সিদ্ধান্ত নেয় না, অন্তত তার নিজের দৃষ্টিকোণ থেকে। সবারই একটা প্রেক্ষাপট থাকে। হ্যাঁ, তার ব্যক্তিগত ইতিহাস। তৃতীয়ত, ভাগ্য আর ঝুঁকি এগুলো জীবনের অংশ। সাফল্য বা ব্যর্থতা শুধু নিজের একার কৃতিত্ব বা দোষ নয়। খুবই সত্যি। আর সবশেষে আসল সম্পদ হল ওই অদেখা সঞ্চয়, যা আমাদের স্বাধীনতা দেয়, নিয়ন্ত্রণ দেয়, দামি জিনিসের প্রদর্শন নয়। একদম সারসংক্ষেপ। এই বিষয়গুলো মনে রাখলে আমার মনে হয় অর্থ নিয়ে আমাদের সিদ্ধান্তগুলো আরও পরিণত হবে। ঠিক। আচ্ছা, সবশেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। আমরা তো আলোচনা করলাম আমাদের অভিজ্ঞতা, আমাদের বেড়ে ওঠা, এগুলো আমাদের টাকার প্রতি দৃষ্টিভঙ্গি তৈরি করে। তাহলে প্রশ্নটা হলো, আমাদের নিজেদের জীবনে এমন কোনো নির্দিষ্ট আর্থিক শিক্ষা বা অভিজ্ঞতা লুকিয়ে আছে যা হয়তো আমরা এতদিন খেয়ালই করিনি, কিন্তু যা আজও আমাদের টাকার ব্যাপারে নেওয়ার সিদ্ধান্তগুলোকে নীরবে প্রভাবিত করে চলেছে? দারুণ প্রশ্ন। একটু ইন্ট্রোস্পেক্ট করলে হয়তো অনেক কিছু বেরিয়ে আসবে। ঠিক, এটা নিয়ে ভাবা যেতে পারে।